উর্মিলার বিষাক্ত কথাগুলো তীরের মতো ফালাকের কলিজায় গেঁথে গেছে। ড্রয়িং রুমের গুমোট পরিবেশ থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে ফালাক ওপরে নিজের রুমে চলে এলো। ওর মাথাটা বন বন করে ঘুরছে, চারপাশের দেওয়ালগুলো যেন ওকে গিলে খেতে আসছে। বিছানার এক কোণে বসে ফালাক নিজের দুই হাতে মাথা চেপে ধরলো। উর্মিলা বলেছিল প্রথম ভালোবাসা ভোলা যায় না। এই একটা বাক্য ফালাকের সাজানো স্বপ্নগুলোকে তাসের ঘরের মতো উড়িয়ে দিচ্ছে। আয়নায় নিজের ফ্যাকাশে মুখটার দিকে তাকালো। সাদ কি তবে সত্যিই উর্মিলার অভাব পূরণ করতেই ওকে আঁকড়ে ধরেছে? সময় যেন কাটতেই চাইছে না। ইফতারের সময় হয়ে এলো। সাদ সকালে বলে গিয়েছিল আজ বন্ধুদের সাথে বাইরে ইফতার করবে, ফিরতে দেরি হবে। রিমা আর নীলা ফালাকের অবস্থা বুঝতে পেরে ওকে এক মুহূর্তের জন্যেও একা ছাড়ছে না। ওরা ফালাককে একরকম জোর করেই রিমার ঘরে দিয়ে গেল। ভাবি, তুমি ওই ডাইনির কথায় কান দিও না তো। ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে সেটা আমরা সবাই জানি। ঠিক বলেছ। উর্মিলা আপু তো হিংসায় এসব বলছে। তুমি খেয়ে নাও, রোজা রেখেছে, শরীর খারাপ করবে তো। ফালাক ম্ল্যান হাসলো, কিন্তু ওর মনের ভেতর তখন ঝড় বইছে। শুধু অপেক্ষা করছে স্বাদের জন্য। এদিকে নিচে স্বাদের মা বড্ড অস্থির হয়ে আছেন। স্বাদের ছোট খালা জেদ ধরেছেন আজ রাতটা এখানেই থাকবেন। স্বাদের মা মনে মনে খুব চাইলেন উর্মিলার মতো একটা অতীত এ বাড়িতে রাত কাটাক। তবে বোনের মেয়ে কিছু বলতেও পারছেন না। তিনি জানেন না সাদ কেন উর্মিলাকে ডিভোর্স দিয়েছিল, আর এখন তিনি তা জানতেও চান না। তিনি শুধু দেখেছেন তার ছেলেটা ফালাককে নিয়ে একটু শান্তিতে আছে। তিনি মনে মনে দোয়া করলেন, আল্লাহ আমার ছেলেটার সংসারে যেন আর কোনো অশান্তি না আসে। রাত বাড়তে লাগলো। তারাবির নামাজ শেষ হয়ে গেছে। সাদ এখনো ফেরেনি। বাড়ির মেহমানরা গেস্ট রুমে সেটেল হয়েছে। উর্মিলা মাঝে মধ্যেই দর্প ভরে ড্রয়িং রুমে ঘুরে বেড়াচ্ছে, যেন এখনো এই বাড়ির মালকিন। ফালাক রিমার ঘরে বসে জানালার দিকে তাকিয়ে আছে। দেখতে চাই সাদ যখন দেখবে উর্মিলা এসেছে, ফিরে আসতে চাইছে, সাদের প্রতিক্রিয়া কি হয়। গেটে মীরা আর ফারদিন দাঁড়িয়ে ছিল। সাদের গাড়িটা গেট দিয়ে ঢুকতেই ওরা দুজনে এগিয়ে এলো। সাদ গাড়ি থেকে নামতেই মীরা হাত চেপে ধরলো। সাদ ভ্রু কুঁচকে তাকালো। মীরার চোখে মুখে এক ধরনের মেকি আতঙ্ক। ভাইয়া, তুমি এতক্ষণে এলে? জানো বাড়িতে কি হয়েছে? ওই উর্মিলা আপু এসেছে, এসে ভাবিকে যা তা বলে অপমান করেছে। বলেছে ভাবি নাকি তোমার দয়ার পাত্রী। ফারদিনও বলল শুধু তাই নয় ভাইয়া, বলেছে তুমি নাকি এখনো ওকেই ভালোবাসো। ভাবি তো কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। দুজন মিলে আরো কিছু উর্মিলার নামে বানিয়ে বলল। সাদের হাতটা মুষ্টিবদ্ধ হয়ে এলো। চোখের মনি দুটো যেন আগুনের মতো জ্বলছে। ভয়াবহ রুদ্রমূর্তি ধারণ করলো। সাদ কোনো কথা না বলে গটগট করে বাড়ির ভেতরে ঢুকলো। পেছনে মীরা তার ফারদিন একে অপরের দিকে তাকিয়ে দাঁত বের করে এক বাঁকা হাসি হাসলো। ওদের মিশন সাকসেসফুল। সাদ উপরে উঠতেই করিডোরে উর্মিলার সাথে দেখা। উর্মিলা যেন আগে থেকে ওত পেতে ছিল। সাদকে দেখেই ঠোঁটে এক মায়াবী হাসি ফুটিয়ে তুলল। হ্যালো সাদ, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো আমাদের, তাই না? সাদ কোনো উত্তর দিল না। স্থির চোখে উর্মিলার দিকে তাকিয়ে আছে। সেই চাহনিতে মায়া নেই, বিরহ নেই, আছে শুধু এক ধরনের শীতল ঘৃণা। সাদ, আমি জানি আমি ভুল করেছিলাম। আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। এখানে না, প্লিজ আমার কথাটা একবার অন্তত শোনো। এই বলে সাদের ঘরের দিকে যায়। সাদও পিছন পিছন যায়। ভেতরে গিয়ে উর্মিলা দ্রুত হাতে দরজাটা ভেতর থেকে আটকে দিল। এদিকে ফালাক রিমার ঘর থেকে বের হয়েছে। করিডোরে পা রাখতেই ওর পায়ের তলায় মাটি সরে গেল। দেখলো সাদ আর উর্মিলা একসাথে সাদের রুমে ঢুকলো। দরজাটা বন্ধ হয়ে গেল। ফালাকের হাতে থাকা পানির গ্লাসটা কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। কিন্তু সেই শব্দের চেয়েও বড় শব্দ হলো ফালাকের বুকের ভেতর। কলিজাটাকেও ছিঁড়ে নিয়ে যাচ্ছে। বন্ধ দরজার দিকে তাকিয়ে ফালাকের দু চোখ বেয়ে বাঁধ ভাঙা অশ্রু নামলো। ফালাকের বুকের ভেতরটা যেন মুহূর্তেই খা খা করে উঠল। একটা তীব্র হাহাকার ওর কণ্ঠনালী পর্যন্ত দলা পাকিয়ে এলো। নিজের স্বামীর সাথে তার প্রাক্তন স্ত্রী বদ্ধ ঘরে আছে। দেওয়ালে ভর দিয়ে কোনো মতে নিজেকে সামলালো। এক ফোঁটা দু ফোঁটা করে নোনা জল ওর গাল বেয়ে টুপটুপ করে মেঝেতে পড়ছে। ফালাক চাপা স্বভাবের মেয়ে, চিৎকার করে প্রতিবাদ করতে পারলো না। শুধু নিজের মুখটা চেপে ধরলো যাতে কান্নার শব্দ কেউ শুনতে না পায়। ঝাপসা চোখে বন্ধ দরজার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে থাকে। চারপাশটা অন্ধকার হয়ে আসছে। বুকের ভেতরটা খা খা করছে। ফালাক অপলক দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল, যেন মনে মনে আশা করছে সাদ এখনই দরজাটা খুলে বেরিয়ে এসে বলবে ফালাক তুই যা ভাবছিস তা সত্যি নয়। কিন্তু দরজা খুললো না। ফালাক আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। নিজের অসহায়ত্ব নিঃশব্দে কাঁদতে কাঁদতে মীরার রুমের দিকে পিছিয়ে গেল। ওর মনে হচ্ছে এই বাড়ির প্রতিটি ইট আজ ওকে উপহাস করছে। মীরার রুমে ঢুকে ফালাক দরজাটা আলতো করে ভিড়িয়ে দিয়ে বিছানার এক কোণে বসে পড়লো। কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দে গড়িয়ে পড়ছে নোনা জল। অন্যদিকে বন্ধ ঘরের ভেতর সাদ উর্মিলার দিকে এক হিংস্র বাঘের মতো তাকিয়ে আছে। সাদের চোয়াল শক্ত হয়ে গেছে। সাদ, আমি ফিরে আসতে চাই। আমি জানি তুমি ওই মেয়েটাকে নিয়ে সুখী নও। তুমি কেবল আমাকে রাগানোর জন্য ওকে বিয়ে করেছো। চলো না, আমরা আবার নতুন করে শুরু করি। সাদ
এবার একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। স্বাদ উর্মিলার দিকে এক পা এগোলো। উর্মিলা মনে মনে বিজয়ীর হাসি হাসলো। ভাবলো স্বাদ হয়তো ওকে কাছে টেনে নেবে। নিজের চোখ দুটো বন্ধ করে স্বাদের স্পর্শের অপেক্ষা করতে লাগলো, কিন্তু পরক্ষণেই ঘরের নিস্তব্ধতা ভেঙে এক প্রচন্ড শব্দ হলো। স্বাদের হাতের একটি সজোরে চর উর্মিলার বাঁ গালে গিয়ে পড়লো। উর্মিলার মাথাটা ঘুরে গেল। টাল সামলাতে না পেরে বিছানার উপর আছড়ে পড়লো। কিছু বুঝে ওঠার আগেই সাধুকে টেনে তুললো এবং একের পর এক আরো 5টি চর মারলো। উর্মিলার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এলো। স্বাদ উর্মিলার চুলের মুঠি শক্ত করে ধরলো। ওর কণ্ঠস্বর এখন কোনো মানুষের নয়, যেন কোনো আহত সিংহের গর্জন। তোর মতো দুশ্চরিত্রাকে আমি বিশ্বাস করব? উর্মিলা ব্যথায় কুকড়ে গিয়ে গোঙাতে লাগলো। স্বাদ ওকে এক ঝটকায় দেওয়ালের সাথে চেপে ধরলো। তোর সাথে আমার বিয়ে হয়েছিল বাড়িতে থেকে জোর করে, আমার জীবনের প্রথম কোনো নারী। আমি ব্যবসা বুঝতাম, টাকা বুঝতাম, মেয়েলি আবেগ কোনোদিন বুঝিনি। ভেবেছিলাম বড়দের পছন্দে বিয়ে করেছি, সব মেনে নিয়ে তোকে নিয়ে সংসার করব, কিন্তু তুই তো বিয়ের আগে থেকে অন্য পুরুষের সাথে বিছানা ভাগ করেছিস। বিয়ের পরেও সেই নোংরামি চালিয়ে গেছিস। স্বাদ ঘৃণা ভরে উর্মিলার দিকে তাকালো। আমি মাস্তান, আমি রাগী, এসব বলে কথা শোনাতিস? আমার সাথে কেউ সংসার করতে পারবে না। আমার আড়ালে তুই যা করেছিস তার প্রতিটি প্রমাণ আমার কাছে আছে। আজ কোন সাহসে তুই আমার পবিত্র ঘরে ঢুকেছিস? কোন সাহসে তুই আমার ফালাকের নাম নিয়েছিস? উর্মিলা থরথর করে কাঁপছে। কোনোদিন স্বাদের এই বিভৎস রূপ দেখেনি। আমার ফালাক তোর মতো নোংরা নয়, ও ফুলের মতো পবিত্র। তুই তোর পায়ের নখেরও যোগ্য নস। নতুন করে শুরু? তুই কি সত্যিই মনে করিস একটা হীরের বদলে আমি একটা নুড়ি পাথরকে বেছে নেব? তুই যে সাহস নিয়ে আমার বাড়িতে ঢুকে আমার ফালাকে অপমান করেছিস তার মাসুল তোকে দিতে হবে। উর্মিলার গালে স্বাদের হাতের আঙ্গুলের দাগগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, কিন্তু উর্মিলার নির্লজ্জতা যেন শেষ হওয়ার নয়। আমার কথাটা একবার শোনো। ঠাস করে স্বাদ আবার চর মারে। স্বাদ, তুমি কি বুঝতে পারছো না ওই গেও মেয়েটা তোমাকে বশ করেছে? উর্মিলার মুখে ফালাকের নামে বশ করার অপবাদ শুনে স্বাদের হিতাহিত জ্ঞান লোপ পেল। গর্জে উঠে আবার উর্মিলার গালে আরো এক প্রচন্ড চর কষালো। আবার তুই ওর নাম নিবি? তোর এই নোংরা মুখে বশ করেছে? হ্যাঁ, ও আমাকে ওর পবিত্রতা দিয়ে বশ করেছে, ওর মায়া দিয়ে আমাকে মানুষ বানিয়েছে, যেটা তুই কোনোদিন পারিসনি। উর্মিলা ছিটকে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেলো। ব্যথায় চিৎকার করে উঠলো, কিন্তু ওর ভেতরে থাকা বিষাক্ত ইগো ওকে থামাতে দিচ্ছিল না। আবার ফুঁসিয়ে উঠে বলল, তুমি অন্ধ হয়ে গেছো স্বাদ। ওই মেয়েটা তোমাকে স্রেফ তোমার টাকার কাঙাল। আমার মতো আভিজাত তোর স্বাদ জন্মেও হবে না। ও তোমাকে। কথা শেষ করার আগে স্বাদ উর্মিলা চুল টেনে মাথাটা ঝিমঝিম করে উঠলো। এবার স্বাদের মেজাজ নিয়ন্ত্রণের বাইরে। টাকার কাঙাল? তুই বলছিস সেই কথা? যে মেয়েটা লন্ডনের কোটি কোটি টাকার রাজপ্রাসাদ ছেড়ে সামান্য একচালা ঘরে থাকতেও রাজি, সে টাকার কাঙাল? আর তুই ছিলি টাকার নেশে চুর হয়ে থাকা এক পতিতা, যে বিয়ের পবিত্রতাকেও কলঙ্কিত করেছিলে। আজ থেকে যদি কোনোদিন আমার ফালাকে ছায়া মারাতে চেষ্টা করিস তবে তোকে পৃথিবী থেকে সরিয়ে দিতেও দ্বিধা করবো না। স্বাদ রুম থেকে বেরিয়ে উন্মত্তের মতো ফালাককে খুঁজতে লাগলো। ওর বুকটা ফেটে যাচ্ছে এক অজানা আশঙ্কায়। ফালাকের জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। খোঁজ করতে লাগে। করিডোরে নীলার সাথে দেখা হতেই স্বাদ অস্থির হয়ে জিজ্ঞেস করলো, ফালাক? নীলা নিচু স্বরে বলল, ভাইয়া ভাবি আজ মীরার সাথে শুয়ে পড়েছে। মনটা খুব খারাপ ছিল, তাই আমি আর ডাকিনি। স্বাদ মীরার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। হাতটা বাড়িয়েও দরজায় টোকা দিল না। ভাবলো সারাদিন যা দখল গেছে আর উর্মিলার ওই বিষাক্ত কথাগুলো ফালাকের ওপর দিয়ে যে ঝড় বইয়ে দিয়েছে, তার জন্য ফালাকের বিশ্রাম প্রয়োজন। স্বাদের নিজের মাথাটাও রাগে ফেটে যাচ্ছে। নিজেকে সামলে নিয়ে নিজের ঘরে ফিরে গেল। মনে মনে ভাবলো কাল সকালে সব ঠিক করে দেবো। ফালাককে বুকে টেনে নিয়ে সব সংশয় দূর করবো। সকাল হতেই মির্জা বাড়িতে প্রলয় নেমে এলো যেন। মীরার গগন বিদারী চিৎকারে সবার ঘুম ভাঙলো। মা, ভাবিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি ঘুম থেকে উঠে দেখি পাশে নেই। সারা বাড়ি খুঁজলাম, কোথাও নেই। স্বাদ ঘর থেকে বেরিয়ে এলো। পরনের শার্টটা কুচকানো, চোখ দুটো লাল। চিৎকার করে বাড়ির সবাইকে ডাকলো, ফালাক কোথায়? আমার ফালাককে এখনই আমার সামনে এনে দাও। কারো কাছে কোনো উত্তর নেই। স্বাদের মাথায় তখন রক্তের ঝিলিক খেলছে। মনে হলো ফালাকের এই হঠাৎ হারিয়ে যাওয়ার পিছনে উর্মিলার কোনো হাত আছে। হিতাহিত জ্ঞান হারিয়ে গেস্ট রুমে ঢুকে উর্মিলার গলা টিপে ধরলো। বল, তুই কি করেছিস? তুই আমার ফালাককে কোথায় পাঠিয়েছিস? যদি ওর কিছু হয় তবে তোকে আমি জ্যান্ত কবর দেবো। উর্মিলা শ্বাস নিতে পারছিল না। চোখ বেরিয়ে আসার উপক্রম। কোনো ক্রমে আর্তনাদ করে বলে, স্বাদ আমি কিছু করিনি। স্বাদ ওকে এক ঝটকায় মেঝেতে ফেলে দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল। প্রথমে গেল ফালাকের ভাইয়ের বাড়িতে। সেখানে গিয়ে দেখলো সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ফালাকের কথা জিজ্ঞেস করতেই তারা বিরক্তি প্রকাশ করলো। স্বাদের মনে পড়ে গেল এই মানুষগুলোই একদিন অনাথ ফালাককে অবহেলা করেছিল, তাকে বোঝা মনে করেছিল। রাগে স্বাদ ওই বাড়ির ভাঙচুর করতে লাগলো। ভেঙে চুরে শেষ করে বেরিয়ে এলো আর শাসিয়ে এলো, যদি ফালাককে না পাই তবে তোদের আমি শেষ করে দেবো। এভাবেই কেটে গেল বিভীষিকাময় কয়েকটা দিন। ফালাকের কোনো খোঁজ নেই। মির্জা বাড়ির উজ্জ্বল আলোটা যেন নিভে গেছে। নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। অহংকারী রুক্ষ স্বাদ মির্জা আজ পুরোপুরি বিধ্বস্ত। নিজেকে রুমের ভেতর বন্দি করে ফেলেছে। ঘরের মেঝেতে দামি মদের বোতলগুলো গড়াগড়ি খাচ্ছে। যে স্বাদ কোনোদিন নেশার ঘরেও কাণ্ডজ্ঞান হারাতো না, সে আজ নেশার মাঝেই ফালাককে খুঁজে ফিরছে। ওর হাতে জড়ানো ফালাকের হালকা গোলাপি রঙের একটি সুতি শাড়ি। ঘ্রাণ নিচ্ছে আর পাগলের মতো বিলাপ করছে। তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও। মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। স্বাদের এই করুণ অবস্থা দেখে বাড়ির কারোরই চোখের জল বাদ মানছে না। মির্জা বাড়ির বাতাসে এখন শুধু হাহাকার আর ফালাকের শূন্যতা। ফালাক কি সত্যিই স্বাদের জীবন থেকে হারিয়ে গেল?